মাধ্যমিকের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের যে সমস্যাগুলো রয়েছে, যে ডাউটগুলো রয়েছে মাধ্যমিক পরীক্ষার আগে, সেই ডাউটগুলো ভাই ক্লিয়ার করা কিন্তু খুব দরকার। আর আজকের এই ভিডিওতে তোমাদের এই ডাউটগুলো টপ ফাইভ ডাউট নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা এলাম। এই ক্লাসের মধ্যে এক একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, এক একটা ডাউট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগতে বাধ্য হবে, ঠিক আছে? আর এই সমস্যাগুলোর সমাধান তোমাদের আজকের এই ভিডিওর পর থেকে যে রকম ভাবে, যেমন ভাবে, যে ট্রিক অবলম্বন করতে বলবো, যেমন ভাবে অনুসরণ করতে বলবো, সেইভাবে যদি তোমরা অনুসরণ করো, আর কোনো দিন এই প্রবলেমগুলো তোমাদের ফেস করতে হবে না, ঠিক আছে? একেবারে 110% চ্যালেঞ্জ। তো চলো এই ডাউটগুলো একেবারে তোমাদের ক্লিয়ার করে দেওয়া যাক। দেখো, প্রথম একেবারে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের যে প্রথম ডাউটটা থাকে সেটা হচ্ছে 8 নম্বরের প্রশ্নের পুরো নাম্বার পেতে গেলে নাকি 5-6 পাতা লিখতে হয়। এটা নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি ভাই। এই সম্বন্ধিত ডাউট এখনো পর্যন্ত বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে যে 4 নম্বরের একটা প্রশ্নের ক্ষেত্রে উত্তর লিখতে গেলে বা পুরো নাম্বার পেতে গেলে আমাকে 5 থেকে 6 পাতা উত্তর লিখতেই হবে। এটা আসলে সঠিক নাকি ভুল, চলো আজকে জেনে নেওয়া যাক। দেখো, একটা 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তুমি যদি 4-5 পাতা বা 6-7 পাতা লিখতে শুরু করো, তাহলে তোমার টাইম ওয়েস্ট হবে, আর কিছু হবে না, ঠিক আছে? টাইমটাই নষ্ট হবে, বাদ বাকি আর কিচ্ছু হবে না। তোমার লাভের লাভ কিন্তু কিচ্ছু হবে না, তোমার সেখানে লোকসান হবে। কিসের লোকসান? টাইমের লোকসান। আর টাইমের লোকসান হয়ে গেলে বন্ধু, বাকি প্রশ্নগুলোর আর অ্যান্সার করতে তুমি পারবে না। তো তোমাকে টাইমটাও ধরে রাখতে হবে এবং যেটা চেয়েছে সেটা লিখতে হবে। দেখো, তোমাকে প্রশ্নের মধ্যে যেটুকু চেয়েছে সেইটুকু যদি তুমি লেখো, ঠিক আছে, সেইটুকু তুমি যদি ঐতিহাসিক তথ্য দিয়ে, হিস্টোরিক্যাল যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো যদি তুমি সঠিকভাবে দিতে পারো সেই টপিকের অনুযায়ী, তাহলে তুমি 8-এর মধ্যে 7 পেতে বাধ্য। তোমাকে দেবেই, নাম্বার কাটতে পারবে না। আর তুমি যদি সেই জায়গাতে 5-6 পাতা যদি উত্তর লেখো, এই 5-6 পাতা উত্তর লিখেও কিন্তু তুমি 4 বা 3-এর বেশি পাবে না। কেন পাবে না? দেখো, তুমি সেখানে 4-5 পাতা বা 6-7 পাতা লিখলে, কিন্তু আসল যে টপিক তোমার কাছে যেটা চেয়েছে, কোন একটা বিদ্রোহের কারণ চেয়েছে, সেই কারণের বদলে তুমি অন্য কিছু লিখে দিয়েছো এবং তুমি 6-7 পাতা ভরিয়ে দিয়ে এসেছো। তোমার পাতা কিন্তু ম্যাটার করে না বন্ধু, তোমার ম্যাটার করে তুমি কতটা তথ্য দিতে পারছো। ইতিহাসের ক্ষেত্রে, শুধুমাত্র ইতিহাস বলেই নয়, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, অঙ্ক, ভৌত বিজ্ঞান বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তুমি কতটা ভালোভাবে সেই তথ্যটাকে ফুলফিল করতে পারছো, সেইটুকু তোমার পরীক্ষা দেখেন, এক্সামিনার সেইটুকু দেখেন। তোমার দেখে না যে তুমি কত পাতা লিখেছো, তোমার পাতার উপর নির্ভর করে কিন্তু তারা নাম্বার দেন না। এই ব্যাপার নয় যে 8 নম্বরের ক্ষেত্রে তুমি 8 পাতা লিখলে বলে 8-এ 8 পেয়ে যাবে, 4 নম্বরের ক্ষেত্রে 4টে পাতা লিখলে বলে 4-এ 4 পেয়ে যাবে, এটা কিন্তু নয়। তোমার 8 নম্বরের ক্ষেত্রে 8-এ 8 পাতা লিখলেও তুমি সেই 4ই পাবে, যদি ভালো করে তথ্য না দাও, ঠিক আছে? ভালো করে শুদ্ধ ভাষায় যদি তুমি একটা তথ্যকে ভরিয়ে দিয়ে আসতে পারো, যদি বিভিন্ন ঐতিহাসিকের নাম কোটেশনের মধ্যে দাও, তাদের বিভিন্ন উক্তিগুলোকে যদি তুমি সেই প্রশ্নের উত্তরের মধ্যে দাও, তাহলে তুমি নিশ্চিত থাকো 7.5 কিংবা 7 তুমি অবশ্যই পাবে, ঠিক আছে? আশা করছি এই ডাউটটা নিয়ে আর তোমাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। এই ডাউটটা আশা করছি ক্লিয়ার হয়েছে। সেকেন্ড ডাউটে যাই। রিভিশন মানেই হচ্ছে মুখস্থ করা। এটা বেশিরভাগ ছাত্রছাত্রীদের একটা ডাউট হয়ে থাকে যে মানে রিভিশন করতে গেলেই নাকি মুখস্থ করতে হয়, মুখস্থ ছাড়া রিভিশন হয় না। এটা একদম সত্যি নাকি ভুল, চলো আজকে জেনে নেওয়া যাক। না, একেবারে সত্যি না যে রিভিশন করতে গেলেই মুখস্থ করতে হয়, একেবারে ঠিক নয়। দেখো, মুখস্থ করা আলাদা জিনিস আর রিভিশন করা আলাদা জিনিস। আমরা মুখস্থ করছি, পড়া আত্মস্থ করছি, মনে রাখছি, এটা ভালো কথা, কিন্তু সেটা যখন আবার রিভিশনের প্রশ্নে আসছে, সেটাকেও যদি আমরা সেই একই প্রসেসে রিভিশন করতে থাকি, মুখস্থ করতে থাকি, তাহলে আমাদের কিন্তু লাভের লাভ কিছু হবে না, লোকসান হবে, সময়ের লোকসান হবে, ঠিক আছে? এর জন্য একটা শর্টকাট ট্রিক রয়েছে, কি জানো? তুমি রিভিশন করার সময় শুধুমাত্র চোখ বোলাও, তোমাকে মুখে কিছুই বলতে হবে না। শুধুমাত্র রিভিশন করার একটা ভালো ট্রিক্স হচ্ছে, যা পয়েন্ট আছে, ধরো তুমি বড় প্রশ্ন রিভিশন দিচ্ছ, সেই বড় প্রশ্ন রিভিশনের ক্ষেত্রে সেই প্রশ্নের কি কি চেয়েছে, প্রশ্নের কি কি পয়েন্ট রয়েছে, ভূমিকার পর থেকে কি কি মেন পয়েন্ট রয়েছে, সাব পয়েন্ট রয়েছে, প্যারাতে কি কি রেখা রয়েছে, তারপর মূল্যায়নে কি দিতে হবে, সেইগুলোকে ভালো করে অধ্যয়ন করো, সেইগুলোকে ভালো করে একবার পড়ে নাও। তোমাকে পুরোটা মুখস্থ করতে বলছি না, তোমাকে মুখস্থ করার পর
সেই বিষয়গুলো মনে আছে কিনা আর একবার দেখো। রিভিশন মানে হচ্ছে তুমি যেটা পড়েছো সেটাকে কতটা ভালোভাবে করেছো, মুখস্থ করেছো, সেটাকে আর একবার পুনর্ভাবে দেখা। ঠিক আছে, সেটা আর একবার নয় যে আবার নতুন করে মুখস্থ করব। বোঝা গেল? তো আমাদেরকে রিভিশন করতে গেলে ভালো করে সেই বিষয়টাকে বুঝতে হবে এবং সেই বিষয়টার যা যা বিষয় রয়েছে, বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুটাকে একটু শর্টকাট ভাবে পড়তে হবে। তার জন্য পয়েন্টগুলোকে আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। আশা করছি দ্বিতীয় যে ডাউট সেটা নিয়ে আর পরবর্তীতে সমস্যায় পড়বে না, এই ডাউটটাও ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, তৃতীয় ডাউট হচ্ছে সাজেশন। সাজেশন পড়লেই নাকি ভালো রেজাল্ট করা যায়। দেখো, এই বিষয়টা না অনেকের মধ্যে রয়েছে যে সাজেশন পড়বো ব্যাস তাহলেই মাধ্যমিক আমার কেটে যাবে। কিন্তু মাধ্যমিকের পর যাদের যাদের পড়ার ইচ্ছা রয়েছে তাদেরও তো পড়তে হবে নাকি, তাহলে ভালো করে তো পড়তে হবে, শুধু সাজেশন ভিত্তিক হলে তো হবে না। দেখো, মনে রাখবে সর্বদাই সাজেশন হচ্ছে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে মানে মেলবন্ধন ঘটায়, ঠিক আছে, বন্ধুত্ব করিয়ে দেয়। কিন্তু বাদবাকি বিষয় তো রয়েছে তোমার টেক্সট বইয়ে। সেই টেক্সট বই যদি তুমি ভালো করে না পড়ো, ইতিহাসে যদি টেক্সট বই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে না পড়ো, 1 নম্বর এমসিকিউ তোমার গেল, 2 নম্বর তোমার শর্ট প্রশ্ন যা যা রয়েছে ম্যাচিং থেকে শুরু করে ম্যাপ পয়েন্টিং একেবারে মায়ের ভোগে চলে যাবে। ঠিক আছে, তো একেবারে পাতি ভাষায় বলতে গেলে বন্ধু, তোমাকে টেক্সট বই পড়তেই হবে। তুমি যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে, পরবর্তীতেও যদি ভালো করে পড়তে চাও, তাহলে কিন্তু এখন থেকে টেক্সট বইটা পড়ো, সাজেশন ভিত্তিক পড়ো না। হ্যাঁ, সাজেশন আমাদের কখন কাজে লাগবে? ধরো পরীক্ষা আমাদের আর 1 মাস দেরি রয়েছে, আর 2 মাস দেরি রয়েছে, ঠিক আছে, সেই সময় আমরা ভালোভাবে সাজেশনটাকে পড়বো। সাজেশন কি আমরা একেবারে অবহেলা করবো? তা নয়, সাজেশন আমাদের অনেক কাজে দেবে। ঠিক আছে, সাজেশন আমাদের অবশ্যই পড়তেই হবে, 100% পড়তে হবে। কিন্তু তার আগে আমাদের বিষয়টাকে ভালো করে জেনে রাখার জন্য আমাদের কি করতে হবে? ভালো করে টেক্সট বই পড়তে হবে। টেক্সট বই পড়তে গেলে এখন থেকে শুরু করো, সাজেশন না লাফিয়ে এখন থেকে টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে যদি পড়ো, এমসিকিউ এ তোমার ছাঁকা নাম্বার উঠবে গ্যারান্টি। এবং শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে তোমার এসএ কিউ থেকে শুরু করে একেবারে ম্যাপ পয়েন্টিং পর্যন্ত, সেগুলো আর কোনো চিন্তা থাকবে না, কারণ তুমি বিষয়টা তো একেবারে ডিটেলসে জেনে যাচ্ছ, তাই না? যদি কোনো আনকমন প্রশ্ন পড়ে যায় তাহলে তোমার আর কোনো অসুবিধা হবে না। তো এই গেল তোমাদের 3 নম্বর ডাউট। এবার চলো 4 নম্বর ডাউট, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মাধ্যমিকের সব সাবজেক্টকে একদিনে পড়া যায় নাকি যায় না। এটা অনেক ছাত্রছাত্রীর প্রশ্ন যে একদিনে কি মাধ্যমিকের 7টা সাবজেক্ট পড়া যায়? এ তো অসম্ভব ব্যাপার। অবশ্যই পড়া যায়। তুমি যদি টাইম ম্যানেজমেন্ট করে পড়তে থাকো, ভালো করে যদি টাইমগুলোকে ভাগ করে নাও, রুটিনটা হচ্ছে এই বিষয়ের ক্ষেত্রে, এই ডাউটের ক্ষেত্রে অন্যতম একটা ওষুধ। তুমি যদি ভালোভাবে রুটিন মেনটেন করো, দেখো আমি কিন্তু জানি না তোমার কখন টিউশন রয়েছে, কখন তোমার পড়া আছে, কখন স্কুল তো রয়েছে 10টা থেকে, এটা জানি, কিন্তু তোমাদের কবে টিউশন রয়েছে, কোন দিন কি টিউশন রয়েছে সেটা আমি জানি না, বা অন্যান্য ইউটিউব কন্টেন্টার কেউ জানে না। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটররা কেউ জানে না, তুমি শুধুমাত্র জানো, আর সেই সমস্ত টিউশন টিচাররা জানে যে তোমাদেরকে যারা পড়াচ্ছেন। ঠিক আছে, ওইসব ব্যাপারে গেলামই না। কিন্তু আমি তোমাকে শুধু স্ট্রাকচারটা বলে দিতে পারি, কি স্ট্রাকচার মেনটেন করে তুমি পড়বে, কোন রুটিন স্ট্রাকচার অনুযায়ী তুমি পড়বে, সেটা আমি তোমাদের বলে দিতে পারি এবং বলে দিয়েছি। সেটা দেখতে চাইলে অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। সেই রুটিন অনুযায়ী তোমাদের রুটিন মেনটেন করে পড়লে তোমার এই ডাউটটা একেবারে 2 সেকেন্ডে শেষ হয়ে যাবে। বোঝা গেল? তুমি যদি ভালো করে রুটিন মেনটেন করো তাহলেই কিন্তু তোমার এই যে মাধ্যমিকের 7টা সাবজেক্ট কিছু মনে হবে না। 7টা সাবজেক্টের পেছনে তো তুমি কেমন ভাবে টাইম দেবে, কোন সাবজেক্টের পেছনে কতটুকু টাইম দেবে, সেই অনুযায়ী সেই বিষয়ের উপর ভিত্তি করছে তোমার কেমন ভাবে সাবজেক্টগুলো একদিনে শেষ হবে। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হবে। ভিডিও দেওয়া থাকলেও, ভিডিও মানে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকলেও সেখান থেকে দেখে নিতে পারো। 5 নম্বর, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ ছাত্রছাত্রীদের এটা জানতে ইচ্ছা হয় যে ইতিহাসের এক্সামিনার কি আদৌ 8 নম্বরের ক্ষেত্রে পুরো নাম্বার দেয়, মানে 8 নম্বরের যে বড় প্রশ্ন রয়েছে সেটার ক্ষেত্রে কি 8 দেয় বা 4 দেয়, মানে ফুল মার্কস কি আদৌ দেয়? অবশ্যই দেয়। ঠিক আছে, অবশ্যই দেয়। এই ভয়টা যেন না থাকে যে আমার যদি এত পাতা না লিখতে হয় তাহলে আমাকে দেবে না হয়তো নাম্বার, এরকম নয়। যারা র্যাঙ্ক করছে, ধরো যারা ভালোভাবে র্যাঙ্ক করছে, ঠিক আছে, এরকম ভেবে নিও না যে আমরা র্যাঙ্ক করতে পারবো না, র্যাঙ্ক অন্যরা করে বলে ভালো নাম্বার পায়, বা এই কিচ্ছু ভাবার দরকার নেই। শুধু এটুকু ভাবো যারা র্যাঙ্ক করে তারা কি করে নাম্বার পায়, তারা 100-তে 100 তো পায়। ঠিক আছে, 100-র মধ্যে 99 তো পায়।
100তে 100 তো প্রচুর ছেলে পায়, ইতিহাসে এখন তো খুব সহজ হয়ে গেছে। তো সেই জন্য দেখো, তোমরা সেই উদাহরণস্বরূপ তোমরা যদি বোঝো, তাহলে কিন্তু এক্সামিনাররা 8-এ 8 দেন। কেন দেন? তাদের লেখার অনুযায়ী, লেখার স্ট্যান্ডার্ড কোয়ালিটি আলাদা, তাদের লেখার ভিত্তিটা আলাদা। তারা তারা মানে অন্যান্যদের মতো 8-9 পাতা করে লেখে না। তারা যতটুকু লেখে ততটুকু ভালো লেখে, তথ্য অনুযায়ী লেখে, ঠিক আছে? তো টপার হওয়ার এর থেকে ভালো আর সুযোগ হয় না। যদি তুমি ভালোভাবে বুদ্ধি সহকারে যদি তুমি পড়ো, সব সবটা কিন্তু হার্ড ওয়ার্কের উপর নির্ভর করে না, স্মার্ট ওয়ার্কের প্রতিও কিছু গুরুত্বপূর্ণ নির্ভর করে, ঠিক আছে? তো এই গুরুত্বগুলোকে ছোট্ট ছোট্ট ভাবে দাও। যে এক্সামিনার হয়তো আমাদেরকে 4-এর মধ্যে 4 দেবে না, বা এক্সামিনার হয়তো 8-এর মধ্যে 8 দেবে না, এই বিষয়টা নয়। 8-এর মধ্যে 8 অনেকেই পায়, 4-এর মধ্যে 4 অনেকেই পায়, ঠিক আছে? হ্যাঁ, এবার তোমরা বলবে যে দাদা তাহলে স্কুলের মধ্যে স্যাররা কেন নাম্বার দেয় না? একটা কথা জেনে রাখবে, স্যার ম্যাডামরা তোমাদের কোনোদিনই ক্ষতি চায় না। স্যার ম্যাডামরা চাই যে যেন তোমরা ভালোভাবে পেরিয়ে যেতে পারো, তোমরা যাতে ভালো রেজাল্ট করে স্কুল থেকে যেতে পারো, তোমরা যাতে স্কুলের মধ্যে ভালো রেজাল্ট করতে পারো মাধ্যমিকের ফাইনালের, সেই জন্য তোমাদেরকে তৈরি করে। এর জন্য 2-1 নাম্বার কেটে নিক না, তোমাদেরকে এটুকু বোঝাতে চাই যে এটুকু লিখলে হবে না, আরো স্ট্যান্ডার্ড ভাবে লিখতে হবে, ঠিক আছে? এবার অনেক ছাত্রছাত্রী তো আছে, টেস্টে যেমন ভালো রেজাল্ট যদি কেউ করে, একেবারে কনফিডেন্স হাই হয়ে যায়, তার অহংকার অনেক বেশি হয়ে যায়। এই অহংকার যাতে না হয়, স্যার ম্যাডামরা সব দিকে নজর রেখেই তারা নাম্বারটা বসান, যাতে তোমরা আরো আরো ভালো করে এগিয়ে যেতে পারো, আরো ভালো করে সেই টপিকটা ডেপথে যেতে পারো, ঠিক আছে? সেই জন্য তারা নাম্বার কেটে নেন, তোমাকে ইচ্ছা করে নাম্বার কাটা হয় না। তুমি এবার দেখো, এক্সামিনার যেটা ফাইনাল ফাইনাল এক্সামিনার তোমার কিন্তু নাম্বার দেবেন তোমাকে, মানে তোমার মুখ দেখে তো নাম্বার দেবে না, তোমার খাতার দেখে নাম্বার দেবেন। তোমাকে খাতার প্রতি ইমপ্রেস করতে হবে সেই এক্সামিনারকে, সেই জন্য ভালো তথ্য দিতে হবে, ভালোভাবে লিখে যাও, ভালোভাবে যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই টপিকগুলো দাও। দেখো, নাম্বার আসতে বাধ্য, এটা ভেবো না যে এক্সামিনার নাম্বার দেন না, অবশ্যই নাম্বার দেন। স্কুলের ক্ষেত্রে তো নাম্বার ঢেলে ঢেলে দেন। সেই নাম্বার কালেক্ট করার দায়িত্ব তোমাদের, সেই নাম্বার পাওয়ার দায়িত্ব তোমাদের। যে রকম ভাবে বললাম, এই 5টা টপিকের অনুযায়ী তোমাদের ভিডিও দিলাম, এই 5টা টপিককে ভালো করে আরেকবার ভালোভাবে দেখো। যে ডাউটগুলো বললাম সেই ডাউটগুলো এখন থেকেই শেষ করার চেষ্টা করো। এর পরবর্তীতে নিশ্চয়ই আর আশা করব এই 5টা টপিকের ওপর তোমাদের আর ভিডিও দিতে হবে না, এবং এই 5টা ডাউট তোমাদের একেবারে পুরো ক্লিয়ার হয়ে গেছে।